ওসিডির প্রবলেমটা ঠিক কিরকম, মানে আমার যেহেতু নেই, একদমই নেই, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি প্রবলেমটা কিরকম আর এদের কি কি সমস্যা হয়। ওসিডি ইজ আ ফুল টার্ম ব্লোন আউট ডিসঅর্ডার। সে নিজে সবসময় বিরক্তিতে থাকবে যে আমি কেন এত হাত ধুই, মানে নিজের অস্বস্তি হবে যে বারবার মনে হচ্ছে সবকিছু নোংরা, হাত ধুতে হবে। কিছু মানুষ থাকে প্রত্যেকটা জিনিস গুনে করে, মানে পাটাও গুনে গুনে ফেলবে। বয়স্ক বহু মানুষ আমাদের শো দেখেন, তারাও এখন লোনলি, তারা বোঝেন যে ছেলে মেয়েদের কাজ রয়েছে, তারা ব্যস্ত, স্টিল কোথাও গিয়ে একটা একাকিত্বে ভুগছেন, কাজ করছেন। অনেকের ক্ষেত্রে একটা বড় সমস্যা, ছেলে মেয়ে প্রচুর সাকসেসফুল কিন্তু বিদেশে বা ভিন রাজ্যে থাকে। এটা অ্যাকচুয়ালি একটা ইভেন একটা নাম আছে সাইকিয়াট্রি থেকে, এটাকে বলা হয় এমটি নেস্ট সিনড্রোম। এখন রিলসে খুব ভাইরাল এই যে ওসিডি, মানে একটুখানি ব্যাগটা অন্য জায়গায় রয়েছে, সে সঙ্গে সঙ্গে সরাতে যাচ্ছে। সো এই ওসিডির প্রবলেমটা ঠিক কিরকম, মানে আমার যেহেতু নেই, একদমই নেই, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি প্রবলেমটা কিরকম আর এদের কি কি সমস্যা হয়। ওসিডি কিন্তু যে কোনো খুঁতখুঁতে ভাব বা একটু হাত পা ধোয়াই কিন্তু ওসিডি নয়। এটা কিন্তু অনেকে ওভার ডায়াগনোজও করে যে ও একটু পিটপিটে বা একটু পারফেকশনিস্ট বলেই ওর ওসিডি আছে। না, ওসিডি ইজ আ ফুল টার্ম ব্লোন আউট, মানে একদম ব্লোন আউট ডিসঅর্ডার। মানে ওসিডি যার হবে একদম, সে নিজে সবসময় বিরক্তিতে থাকবে যে আমি কেন এত হাত ধুই, কারণ তার ওটাতে অস্বস্তি হবে, ইগো ডিস্টনিক বলি আমরা, মানে নিজের অস্বস্তি হবে যে বারবার মনে হচ্ছে সব কিছু নোংরা, হাত ধুতে হবে। এটা ওসিডির একটা থিম, এই ক্লিনিং অ্যান্ড কন্টামিনেশন। এটা ছাড়া যে কত রেয়ার রকমের ওসিডি হয় আমি বললে বুঝতে পারবেন। কাউন্টিং, কিছু মানুষ থাকে যে প্রত্যেকটা জিনিস গুনে করে, মানে পাটাও গুনে গুনে ফেলবে, কাউন্ট করে করে। ইভেন টাইলসের হয়তো সব টাইলসে পাও ফেলবেন না, এগুলো অ্যাকচুয়ালি হয় অ্যাকচুয়ালি, এবং যার জন্য হচ্ছে বাইরে থেকে দেখে হয়তো বাকিরা বলে যে কি করছে বা মজা। সে প্রচণ্ড ডিস্ট্রেসড এটা নিয়ে, কিন্তু কন্ট্রোল করতে পারে না, মানে এই টাইলে পা ফেলবে, তারপর ওই টাইলে এভাবে যাবে। তারপর আমার একটি বাচ্চা মেয়ে ছিল আমার পেশেন্ট, সে গুনে গুনে টয়লেট যেত, মানে সব কাজই গুনে গুনে করতো। এবার হয়তো বিজোড় সংখ্যা যেগুলো 7, 9, 13 এগুলোতেও কিছু করবে না, তো হয়তো ও সারাদিনে 12 বার টয়লেট গেছে, ও আর টয়লেট যাবে না, ও চেপে রাখবে, ও রাত 12টার পরে যাবে যাতে ওটা পরের দিনের 1 হিসেবে কাউন্ট হয়, 13 না হয়ে যায়। আচ্ছা, মানে এত রেয়ার এবং সিভিয়ার হয় এই ওসিডি গুলো। এবং বাচ্চাদের মধ্যেও ওসিডি অনেক সময় ধরা পড়ে এরকম কাউন্টিং কম্পালশন। বা ওসিডির আর একটা অদ্ভুত থিম হয়, আমরা ম্যাজিক্যাল থিঙ্কিং বলি, বাচ্চাদের মধ্যে হয় যে এটা না করলে হয়তো, মানে আমি যদি এই ঠাকুরটাকে 2বার প্রণাম না করি আমার হয়তো মা মারা যাবে, এরকম একটা থট চলে এলো মাথায়। হ্যাঁ, এবার একবার এলো, 2বার এলো, বারবার আসছে, তখন তার প্রচন্ড ডিস্ট্রেস হচ্ছে, তখন সে গিয়ে বাধ্য হয়ে 2বার প্রণাম করে এলো যে ঠিক আছে একটু অ্যাংজাইটিটা কমলো। বারবার এরকম থট আসবে, এইগুলো বলে ম্যাজিক্যাল থিঙ্কিং। এগুলো বাচ্চাদের মধ্যে খুব কমন, ওরা বোঝাতে পারে না। মানে বড়দের মধ্যে 25, 30, 35 এই এজ গ্রুপের মধ্যে এগুলো আসে। হ্যাঁ, এখানে কি রকম সিম্পটম দেখা যায়? বড়দের ক্লিনিং কন্টামিনেশনটা একটু বেশি আসে, কাউন্টিং এগুলো থাকে, ডাউট মানে চেকিং, সব কিছুতে চেক করা, নিয়েছি তো, আমি জানি আমি পার্সটা নিয়ে বেরিয়েছি টাকা নিয়ে, বাইরে গিয়ে আবার 4বার করে ব্যাগ। আচ্ছা, এরকমও তো আমি দেখেছি যে অনেকে বারবার এসে বাড়ির দরজার তালাটা দিয়েছি কিনা চেক করে। আমার পেশেন্টরা এসে বলে যে আমি মানে 2 কিলোমিটার দূর থেকে আবার ফেরত গেছে তালা চেক করতে, যে ও জানে, উনি কিন্তু জানেন আমি তালা দিয়েছি, তাও মনে হচ্ছে একবার দেখি, না দেখলে শান্তি হবে না, এই ধরনের। এইগুলো মানে সিভিয়ার ফর্ম অফ ওসিডি। এবার ধরুন আগেকার দিনে এরা জানতোই না যে এটা একটা রোগ এবং সাফার করে গেছে। এবং শুধু এরা না, ওসিডির জন্য এদের বাড়ির লোক প্রচণ্ডভাবে সাফারড হন, যে বাড়ির লোক যেখানেই বসছে ওই চাদরটাকে কেচে দিচ্ছে, যে মানে দিনে 3বার করে চাদর কাচ্ছে, যেখানেই বাইরে থেকে এলেই কেউ বসছে চাদর কাচ্ছে, বাইরে থেকে কেউ এলে চান করে ঘরে ঢুকতে হবে। এগুলো মানে বলতে ইজি লাগে, বাট যার ফ্যামিলিতে হয় সে জানে মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা। এবার আপনি একটা কথা বলেন, এই ওসিডির যারা পেশেন্ট রয়েছেন, এই ওসিডিটা কাটানোর উপায় কি? মানে
অ্যাভয়েড OCD করবে কি করে? এগুলোতে বিভিন্ন রকম থেরাপি করা হয়, নিজে নিজে ওইভাবে কাটানো যায় না। মাইল্ড টু মডারেট ওসিডিতে থেরাপি দেওয়া হয়, সিবিটি বা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বলে একটা থেরাপি করা হয়। মানে ওর ধীরে ধীরে যে যে জিনিসগুলোতে ওর সমস্যা, যেটাতে অ্যাংজাইটি হয়, সেগুলোতে ওকে ধীরে 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 এক্সপোজার দেওয়া হয় এবং বলা হয় ওই কম্পালশনটা, মানে ধরো ওর নোংরা লাগছে কিন্তু হাতটা ধোবে না, এটা তুমি প্রিভেন্ট করো এবং যে অ্যাংজাইটিটা হচ্ছে ওটাকে টলারেট করো। এগুলো ধীরে ধীরে করা হয়, কিন্তু এগুলো মাইল্ড কেসেসে। মডারেট টু সিভিয়ারে অবশ্যই ওষুধ খেতে হবে, না হলে আদারওয়াইজ ইম্পসিবল কমানো। বয়স্কদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এখন আজকের ডেটে, মানে আমাদের আগের জেনারেশন যারা ছিল, আমাদের হয়তো বাবা মাদের ক্ষেত্রে এই দৌড়াদৌড়ি, এই ব্যস্ততা ছিল না। তখন তারা তাদের বাবা মাদের সাথে একটা সময় কাটানোর সময় পেত। বিশেষ করে আজকের ডেটে এটা দু তরফ থেকে সমস্যা হয়। আমি একটা জেনারেশন, যারা আমাদের জেনারেশন, যারা ওই 90s কিড বলা হয়, এই 90s কিডদের একটা সমস্যা হচ্ছে বাবা মায়ের বয়স হচ্ছে। এই নিয়ে 90s কিডরা, কিছু ছেলে মেয়ে অত্যাধিক চিন্তা করে আমি দেখেছি। আর দ্বিতীয় সমস্যায় তারা ভুগছে যে বাবা মা ঠিক আমার কথাটা শোনে না, যেটা বলি। এই জেনারেশন গ্যাপের জন্য কতটা সমস্যা হয়? প্রচণ্ড, মানে এটা তো ঘরে ঘরের সমস্যা। মানে একটা টাইমের পরে বাবা মাদের সাথে খুব স্বাভাবিক সেটা, ওদের সাথে আমাদের মতের অমিল হওয়া, কারণ কিছু কোর বিলিফ ওদের টাইমে এমন ছিল যেগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এবার এখন আমাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে ওই জেনারেশনকে চেঞ্জ করা খুব মুশকিল। তাই যারা এই দ্বন্দ্বটায় ভোগেন তাদেরকে আমার সাজেশন হবে যে প্লিজ নিজের বাবা মার সাথে কোনো ঝামেলা হলে ওদেরকে চেঞ্জ করার চেষ্টা করবেন না, চেঞ্জ করা পসিবল নয়। যতটুকু মানিয়ে নিয়ে থাকা যায় ততটুকু, এবং প্লিজ আপনার পেরেন্টসদের টাইম দিন, কারণ একটা টাইমের পরে রিয়েলাইজেশন যখন হয় তখন অনেক দেরি হয়ে যায় যে ওদের কিন্তু ওই সঙ্গটার দরকার নিজের ছেলে মেয়ের। এবং নিজের সত্যি বলতে কি বাবা মার থেকে বেশি বোধহয় কেউ ভালোবাসে না কোনো সন্তানকে বা কোনো ইন্ডিভিজুয়ালকে, কেউ বাঁচতে পারে না, নিঃস্বার্থ যে ভালোবাসা। তাই যখন ওরা থাকবে না, অনেকেই আসেন এরকম রিপেন্ট করেন যে যখন বাবা ছিল সময় দিতে পারিনি, এখন খুব মনে হয়। কিন্তু যখন রয়েছে তাদের সাথে সময় যেভাবে পারবেন, নট কোয়ান্টিটি না হলেও কোয়ালিটি টাইমে ফোকাস করুন। আমি হয়তো সপ্তাহে একদিনই দেখা করতে পারি, সেইটুকু টাইম আমি ভালোভাবে কাটালাম, কথা বললাম। তাই ফোকাস করুন কোয়ালিটি টাইম দিতে, কারণ নিজের পরিবার আপনার একমাত্র অ্যাসেট। যখন কেউ থাকে না তখন পরিবারই থাকে। বয়স্ক বহু মানুষ আমাদের শো দেখেন, তারাও এখন লোনলি। তারা বোঝেন যে ছেলে মেয়েদের কাজ রয়েছে, তারা ব্যস্ত, স্টিল কোথাও গিয়ে একটা একাকিত্বে ভুগছেন, কাজ করছেন। অনেকের ক্ষেত্রে একটা বড় সমস্যা, ছেলে মেয়ে প্রচুর সাকসেসফুল কিন্তু বিদেশে বা ভিন রাজ্যে থাকেন। তাদের এটা অ্যাকচুয়ালি ইভেন একটা নাম আছে সাইকিয়াট্রিতে, এটাকে বলা হয় এমটি নেস্ট সিনড্রোম, অর্থাৎ বাসা খালি হয়ে গেছে। মানে একটা পাখিকে যেরকম বড় করা হয়, বড় করেছে মা বাবা, সব কিছু ওদের ওপর ফোকাস করেছে, আলটিমেটলি যখন বড় হয় তারা পড়তে বা কাজে তারা তো যাবেই বাইরে, তাদেরকে তো আটকে রাখা যায় না ওইভাবে। তখন যখন বাড়ি ফেরে, বাড়ি খালি, বাবা মা পড়ে রয়েছেন, এমটি নেস্ট সিনড্রোম। এবং জেরিয়াট্রিক ডিপ্রেশন ভীষণ কমন এটা থেকে। এটাকে তো দেখুন, এটা লাইফের একটা স্টেজ, এই বলে তো কারো সাকসেসকেও কোনো দিন আটকে রাখা যাবে না। কিন্তু এটার জন্য না আমাদের জেনারেশনের যে একটা জিনিস আছে, যে আমরা কিন্তু আমাদের সোশ্যাল লাইফটা খুব মেনটেন করি, বন্ধু বান্ধব, আমাদের নিজের কাজ, অ্যাটাচমেন্ট। মানে আমার লাইফে যদি কেউ ঘরে ফাঁকাও থাকি, তাও আমার একটা যেন কাজ থাকে। আমাদের বাবা মারা না এতটা নিজেদেরকে আমাদের বড় করাতে ইনভেস্ট করে দেন, নিজের সমস্ত শখ এগুলো ছেড়ে, এগুলোর এফেক্টটাই কিন্তু পরে এসে পড়ে, যে আলটিমেটলি ছেলে মেয়ে চলে গেলে দেখা যাচ্ছে জীবনে হয়তো কিছুই নেই। এটা হওয়া উচিত না। প্রত্যেকেরই না নিজের একটা ভালোবাসার জায়গা, ভালোবাসার কাজ, কিছু সোশ্যাল কম্প্যানিয়ন, এটা থাকা খুব দরকার 8 থেকে 80। তাই এটার ওপরে ফোকাস করতে হবে যে আমার যেন একটা কাজ থাকে, আমি নিজের মতো করে বাঁচবো।